নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো রবীন্দ্র কাব্য বিজয়নগরে নিয়ে। হ্যাঁ? সরলাক্ষ হোমস বিজয়নগরে, কি বলছো? বিজয়নগরে ম্যাডাম সেনগুপ্ত, না, সোনার কেল্লা বিজয়নগরে। না, বিজয়নগরে হিরে। আরে প্রত্যেকটা তো একই গল্প। বিশ্বাস করুন, যদি বিজয়নগরের হিরে নিয়ে আমায় কিছু কথা বলতেই হয় তাহলে এটাই বলবো, এইসব সিনেমাগুলো আর রিভিউ করার যোগ্যই রইল না। বিগত এক বছরে যতগুলো এরকম গরিবের ইন্ডিয়ানা জোন্স মার্কা সিনেমা রিভিউ করলাম, প্রত্যেকটারই একই রকম গল্প। এবার এই একই রকম থেকে রকমটা বাদ হয়ে গেল, মানে একই গল্প। আমার যতদূর মনে হলো গোপনে একটাই স্ক্রিপ্ট আছে, এনারা একটা ওয়ার্ল্ড থেকে ওটাকে বার করেন এবং ক্যারেক্টারের নামগুলো, ফিজিক্যাল ডেসক্রিপশন এগুলো চেঞ্জ করে দিয়ে নতুন সিনেমার নামে এগুলোকে প্রিন্ট করে দেন। প্রত্যেকটা জনারের একটা করে টেমপ্লেট থাকে, একটা ফরম্যাট থাকে, কিন্তু বাংলায় দেখছি টেমপ্লেট এবং ফরম্যাটের ঊর্ধ্বে গিয়ে ছবি বানানো হচ্ছে। প্রত্যেকটা সিনেমা এক। এই কয়েক মাস আগে দেখলাম সোনার কেল্লায় জকের ধন। আমার এই ছবিটা দেখতে গিয়ে মনে হলো আমি একই ছবি দেখছি, শুধু একটু আলাদা কাস্ট। আবার কাস্টিং নিয়ে বলা যাক, আমি প্রথম দিন দেখলাম হোক কলরব এবং পরের দিন দেখলাম বিজয়নগরের হিরে এবং ভানুপ্রিয়া ভূতের হোটেল। একই রকম চেনা মুখ দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি। এবং এই ডিটেকটিভ গল্পগুলোতে একটা অখাদ্য সিজিআই তো থাকবেই, তো এখানেও রয়েছে। ওপেনিং সিনটা পুরো হাস্যকর। আবার মেকাররা খুবই চালাক, ওনারা অন্ধকারে শুট করেছেন, মানে রাদের অন্ধকার করে দিয়েছেন পোস্ট প্রোডাকশনে, যাতে সিজিআই এর খামতিগুলো ধরা না পড়ে। কিন্তু আমি চশমা তো এমনি এমনি পড়ি না। এই এমএস পেন্ট মার্কা সিজিআই গুলো এনারা কেন রাখেন এনারাই জানেন। এন্ড সুনীল গঙ্গোপাধ্যায় ইজ রোলিং ইন হিজ গ্রেভ লাফিং। দেখুন, আমি অরিজিনাল গল্পটা পড়িনি, মিথ্যে কথা বলবো না। তো অরিজিনাল গল্পে কি ছিল, কি চেঞ্জ করা হয়েছে সেটা বোঝানোর জন্য আই এম নট দ্য বেস্ট জাজ, কিন্তু এইটুকু বলতে পারি সিনেমা হিসেবে এটা অত্যন্ত খাজা সিনেমা। সিনেমার 85% থেকে 90% টাইম ডেড এয়ার, কিচ্ছু হয়নি। মনে হচ্ছিল একটা গ্লোরিফাইড ট্রাভেল ব্লগ দেখছি। কয়েকজন বন্ধু মিলে হাম্পিতে ঘুরতে গেছেন। একদম স্টিরিওটিপিক্যাল ভিলেন্স রয়েছে যারা সেই ভাঙা বাংলা ভাঙা হিন্দিতে কথা বলে। কয়েকটা স্টিরিওটিপিক্যাল বিদেশি রয়েছে যারা বড্ড বেশি বিদেশি। এবং একদম বাংলা সিরিয়াল মার্কা স্ক্রিপ্ট, মানে কপালে বন্দুক ধরে রয়েছে অথচ গুলি করছে না। কি লিনিয়েন্ট ভিলেন দেখেছেন। হ্যাঁ, ছবির ইন্ট্রো টাইটেল কার্ডটা বেশ ভালো লেগেছে আমার, মানে জোকস অ্যাপার্ট বেশ ভালো অ্যানিমেশনের কাজ এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা ওর সাথে খুব ভালো গেছে। বাট দ্যাটস ইট। এবার এই ছবির আরেকটা ভালো আসপেক্ট রয়েছে, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। হ্যাঁ, বাংলা সিনেমার সিনেমাটোগ্রাফি খুবই বাজে হয়, বাট এই ছবির সিনেমাটোগ্রাফিটা নো ডাউট অনেকটা বেটার। ইনফ্যাক্ট ছবিতে প্রচুর লিডিং লাইন্স এর কাজ দেখা গেছে, খুব সুন্দর ড্রোন শটস আছে, ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টটা খুবই ভালো। আমি আগের বছর পরিক্রমা দেখেছিলাম গৌতম ঘোষের, অনেকটা ওরকম ছোঁয়া দেখলাম। কিন্তু এই ক্যামেরা ওয়ার্ক, সিনেমাটোগ্রাফি এবং ইন্ট্রো টাইটেল কার্ড বাদ দিলে ছবিতে কিচ্ছু নেই। ইটস কমপ্লিটলি হলো ফিল্ম। গল্প ইজ অ্যাবসলিউটলি জিরো। ছবির 70% হয়ে যাওয়ার পরেও কোনো প্লট কিক ইন করে না, কোনো মেমোরেবল ক্যারেক্টার্স নেই, কোনো কংক্রিট স্টোরি নেই। এটা যদি ট্রেজার হান্টই হয় তাহলে আই মাস্ট অ্যাডমিট এটা এক্স্যাক্টলি 10 থেকে 15 মিনিটের ফিল্ম হওয়ার কথা। ইয়েস, 10 থেকে 15 মিনিট। এটা আধ ঘন্টাও ডিজার্ভ করে না। 1.5 ঘন্টা ধরে কাকাবাবু শুধু লাইব্রেরি ঘুরলেন, মিউজিয়াম ঘুরলেন, হাম্পিতে আর্কিটেকচার দেখালেন, প্রচুর জ্ঞান দিলেন, এবং তারপর ডিরেক্টরের মনে পড়লো যে এটা দেখতে তো দর্শক আসেনি, তাহলে একটা মার্ডার দিতে হবে, একটা ভিলেন দিতে হবে, একটা হিরে দেখাতে হবে, যেটা দেখে মনে হলো ধর্মতলা থেকে কিনে এনেছে। পার্সোনালি আমি মনে করি যে ব্যাকগ্রাউন্ড স্কোর একটা সিনেমাকে এলিভেট করে। ব্যাকগ্রাউন্ড স্কোর যদি স্টোরি টেলিং এর ভেতরে ঢুকে যায় বা ইন্ট্রুসিভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার স্ক্রিপ্টে জোর নেই, বা এটাও বলতে হয় যে আপনার স্ক্রিপ্টে যদি জোর থাকে তাহলে সেটা ন্যারেশন প্যাটার্নকে ব্রেক করে দেবে। এই ছবিতেও তাই হয়েছে। ওরকম হেভিলি ডিস্টর্টেড গিটার, ওরকম রক মিউজিক কোনোভাবেই কাকাবাবুর পার্সোনালিটির সাথে যাচ্ছিল না। এই ছবিতে সাপোর্টিং কাস্ট ইজ নেগলিজিবল। কারা কারা আছে তাদের নামও আপনার মনে থাকবে না, হয়তো মুখগুলো মনে থাকবে না। ইনফ্যাক্ট তাদের ছবিতে কোনো কাজও নেই। জোর করে তাদেরকে দিয়ে ক্লাইম্যাক্সে কিছু কাজ করানো হয়েছে, যেটা বাদ দিলে তাদেরকে মনে হবে গোস্ট ক্যারেক্টার্স। ছবিতে অনেক জায়গায় জোর করে কমেডি ঢোকানোর চেষ্টা করা হয়েছে, যেটা একদমই ওয়ার্ক করেনি। বিশ্বাস করুন, অডিয়েন্সের মধ্যে একজনও হাসেনি ওই জোকগুলো শুনে। এবং কাকাবাবু এই যে প্রিচ করছিলেন, এই যে জ্ঞান দিচ্ছিলেন, এই জিনিসটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। দেখুন, এই যে গল্পগুলো লেখা হয়েছিল, এগুলো যে টাইমে লেখা হয়েছিল সেই সময় এই গল্পগুলো ইম্প্যাক্টফুল ছিল। মানে শার্লক হোমস বলুন, ফেলুদা বলুন, কাকাবাবু বলুন, তখন একটা নভেলটি ছিল, বিকজ তখন সোশ্যাল মিডিয়া ছিল না। পৃথিবীর মিস্টিসিজম, সাসপেন্স এগুলো তখনও বজায় ছিল। কিন্তু এখন না, সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের কাছে পৃথিবীটা অ্যাক্সেসিবল হয়ে গেছে। আমাদের সবার কাছে স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, ইন্টারনেট আছে। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ট্রাভেল করাও খুব একটা ডিফিকাল্ট নয়। প্রচুর বাঙালি আছে যারা অ্যান্টার্কটিকা যাচ্ছে ট্যুর করতে। তো সেখানে একটা হাম্পির মতো জায়গার কোনো সাসপেন্স বা মিস্ট্রি আপনাকে অ্যাট্রাক্ট করবে না। এই ছবিগুলোর ওপর কাজ করা মানে, রাদার এই বইগুলোর ওপর কাজ করা মানে বৃথা চেষ্টা। এগুলোকে লিটারেচার হিসেবেই ট্রিট করে, লিটারেচার হিসেবেই সম্মান জানিয়ে পড়ে রেখে দেওয়া উচিত। উই নিড মডার্ন টেলস। ভেবে দেখুন তো, ইন্ডিয়ানা জোনসের মতো
ক্লাসিকও অনেকে আজকালকার দিনে এনজয় করবেন না, বিকজ ইট ডাজন্ট মেক এনি সেন্স। আজকাল সবই এক্সপ্লোর হয়ে গেছে। আনএক্সপ্লোর্ড টেরিটরিতে গেলে তখনই এই সাসপেন্স গুলো আপনারা ফিল করতে পারবেন। অ্যামাজন, ইজিপ্ট, আফ্রিকা এসব শুনে আপনার মনে হচ্ছে যেগুলো দূর কোনো জায়গা, ইউটিউব খুললেই দেখতে পাবেন। এবং এই ছবিগুলো আবার পিরিয়ড স্পেসিফিকও নয়, এগুলো মডার্ন টাইমসে সেট করা, যেখানে স্মার্টফোন আছে, ল্যাপটপস আছে। তাহলে রেলিভেন্সটা কি? কাকাবাবু যে জ্ঞানগুলো সন্তুকে বা অন্যদেরকে দিচ্ছিলেন সেগুলো তো রেডিলি গুগলে অ্যাভেলেবল। তো কাকাবাবুর জ্ঞানটা তো আর লজিক্যালি জাস্টিফাইডই রইল না। ছবিতে কোনো থ্রিল, এক্সাইটমেন্ট, সাসপেন্স, মিস্ট্রি কিছুই নেই। কোনো প্যালপেবল টেনশন অবধি নেই, কারণ স্ক্রিপ্ট পুরোই ফাঁপা। কাকাবাবু হাম্পি গেলেন, উনি অলরেডি একটা প্ল্যান করে গেছিলেন যে ওনাকে ওই বিজয়নগরের হিরে খুঁজতে হবে, এবং প্লট কনভিনিয়েন্স অনুযায়ী উনি ঠিক রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইমে পৌঁছে গেলেন এবং উনি হিরে পেয়েও গেলেন। হোয়াট ইজ দিস? such a happy ending as well। এবং কয়েকটা অক্সিলারি ক্যারেক্টারকে মেরেও দেওয়া হলো, যাদের অ্যাকচুয়ালি প্লটে কোনো ইম্পর্টেন্সই ছিল না। ওই যে নভেলটির কথা বললাম, এগুলো বারংবার আপনারা স্টোরিতে ফিল করবেন। যেরকম একটা জায়গায় কাকাবাবু ডেসক্রাইব করেন মর্স কোড নিয়ে, অডিয়েন্স হাই তুলছিল। উই ডোন্ট কেয়ার, এটা 1800 খ্রিস্টাব্দ নয় যেখানে মর্স কোড লোকে জানে না, যে আবিষ্কারই করা হয়নি। নো স্যার, দিস ইজ 2026। মর্স কোড কি জিনিস না জানলেও এভরিওয়ান হ্যাজ হার্ড দিস টার্ম। এবং আপনাদের ফিল্মে যেরকম ভাবে পার্শ্ব চরিত্রগুলো রিয়াক্ট করে যে ও মর্স কোড, ও বাবা আচ্ছা এটাকে মর্স কোড বলে, এরকম ইডিয়েট সাধারণ জনগণ নয়। মানে ভাবুন, ক্লাইম্যাক্স সিনে দেয়ালে ড্রাম বাজিয়ে একটা গুপ্ত দরজা খোলা হচ্ছে, কাঠ দিয়ে পিলারে বাজাচ্ছে 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2। এর থেকে বেশি এক্সাইটিং ছিল লেজেন্ডস অফ দ্য হিডেন টেম্পল, এন্ড দ্যাট ওয়াজ আ ফ্রিকিং গেম শো। কোথা থেকে ত্রিশূল চলে এলো, সেই ত্রিশূল দিয়ে দরজা খোলা যাবে। তাহলে আপনারা মার্কেটিং করুন না যে সিম্পলি ব্রেন ডেড অডিয়েন্স এগুলো দেখতে যাবেন, বাকিরা নট ওয়েলকাম। এবং বাংলা সিনেমার তো টাইম ডিউরেশন নিয়ে একটা প্রবলেম আছে, আমি আগেই বলেছি। এনারা গল্প শেষই করতে চান না। হাতে গল্প নেই, কিন্তু 2 ঘন্টা আমাকে দেখাতেই হবে। ক্লাইম্যাক্স হয়ে গেল, তারপরেও 10-15 মিনিট ধরে সিনেমা চলছে। হ্যাঁ, প্রসেনজিৎ চ্যাটার্জিকে কাকাবাবু হিসেবে মানায়, বাট বাকি কাস্টের পারফরমেন্স একদম অ্যাবিসমাল, একদম কার্ডবোর্ড কাট আউট পারফরমেন্স, জিরো এক্সপ্রেশন, জিরো স্ক্রিন প্রেজেন্স। আমি হয়তো এটা বলতাম যে এক ধরনের সিনেমা এরকম আর বানাবেন না, কিন্তু এটা কিন্তু এক ধরনের সিনেমা না, এটা একই সিনেমা। প্রত্যেকটা সিনেমার কিন্তু এক গল্প, এক পেসিং, একই রকম শর্ট ডিভিশন, একই রকম ন্যারেশনের ফ্লো, একই রকম ক্যামেরার মুভমেন্ট। একটা সিনেমা আলাদা করে ফিল করা যায় না। তো আমি বিজয়নগরের হিরেকে 2 দেব আউট অফ 10। হ্যাঁ, 2 দিলাম সুনীল গঙ্গোপাধ্যায়কে রেসপেক্ট জানিয়ে এবং ডিসেন্ট ক্যামেরা ওয়ার্কের জন্য। তাছাড়া দ্য ফিল্ম ওয়াজ আ কমপ্লিট ডাড। তো এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়ন্স অন বিজয়নগরের হিরে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।